স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি লেভেল প্লেইং ফিল্ড ও নিরাপত্তা ইস্যু। এই বিষয়গুলো নিয়ে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত থাকবেন। আমার সঙ্গে উপস্থিত আছেন, আমার পাশে আছেন জনাব শাহিন চৌধুরী, সম্পাদক abnews24bd.com, এবং আমার সাথে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল হাসান, নিরাপত্তা বিশ্লেষক। আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের আয়োজনে। আমরা মূল আলোচনায় যাব, তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসি। তারেক রহমানের সামনে অঝরে কাঁদলেন গুম খুনের শিকার পরিবার, পাশে থাকার প্রতিশ্রুতি, সতর্ক থাকার তাগিদ। প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। অষ্টম দিনে 100 আপিল নিষ্পত্তি, দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিতে হট্টগোল, নির্বাচনে আস্থা ফেরাতেই গণভোট, মন্তব্য আলী রিয়াজের। গণভোটে যা দেয়া হয়েছে তা বাস্তবায়ন করবেন হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা। এবার নির্বাচনে সবচেয়ে কম নারী প্রার্থী দিয়েছে রাজনৈতিক দলগুলো, হতাশ বিশেষজ্ঞরা, দৃষ্টিভঙ্গি পরিবর্তনের তাগিদ। নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ে উদ্বিগ্ন রাজনীতিবিদরা, ভোটের আগেই একটি দলের পক্ষে হেলে পড়েছে সরকার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের তাগিদ। এবং সব বিভেদ ভুলে সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকাটা জরুরি, কোনো সরকারই দেখতে চায় না স্বাধীন সাংবাদিকতা ও মিডিয়া। দর্শক, আমরা শিরোনামগুলো শুনছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা আলোচনা করব লেভেল প্লেইং ফিল্ড ও নিরাপত্তা ইস্যু নিয়ে। প্রথমে যেতে চাই জনাব শাহিন চৌধুরী। বর্তমানে আমরা যে অবস্থা দেখছি তাতে একটু প্রথমেই শুনে আসি যে লেভেল প্লেইং ফিল্ড কেমন দেখছেন মাঠে? এই যে নির্বাচনের আমরা খুব কাছাকাছি চলে এসেছি, 12ই ফেব্রুয়ারির নির্বাচন, এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি তাতে লেভেল প্লেইং ফিল্ড কেমন মনে হচ্ছে? বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বৈশাখী টিভির দর্শকদের ধন্যবাদ, আমার সহ আলোচক কর্নেল জগলুলকে ধন্যবাদ। আপনার এটি সংবাদ শিরোনামও দেখলাম যে এনসিপির একজন নেতা বলেছে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে প্রশাসন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওই বক্তব্যের সঙ্গে একমত নই। কী জন্যে? আপনি যদি প্রশাসনের কথা বলেন, 5ই আগস্টের পরে প্রশাসনকে সাজানোর ব্যাপারে প্রশাসনের সকল স্তরে জামাতের যে রোলটা ছিল বা আছে, সেই রোল কিন্তু বিএনপি পালন করতে পারেনি। আপনার প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ এবং সব জায়গায় জামাত কিন্তু সুকৌশলে তাদের অনেক লোক বসিয়েছে। এখানে ফিল্ডে তো দুটি জোট, একটা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক দলের, আর একটা জামাতের নেতৃত্বাধীন 10 দলের একটা দোষ। 11 দল ছিল, গতকালকে আপনি জানেন যে একটা দল বেরিয়ে গেছে, তারা আলাদা প্রার্থী দিয়েছে। তো সেইখানে আমার মনে হয় না যে লেভেল প্লেইং ফিল্ড নেই। তবে হ্যাঁ, প্রশাসন তো একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, যে সরোয়ার তুষারের যে বক্তব্যটা আপনার, এটা তারেক রহমান দেশে আসার পর থেকে আমরা শুনছিলাম। এটা হলো যে তারেক রহমান দেশে আসার পরে একটা বিশাল একটা শোডাউন হয়েছে। তাকে সংবর্ধনা দেয়া বলেন বা যে কোনো নাগরিক বলেন, এটা বিরাট একটা শোডাউন হয়েছে। সেটি হলো এর পরপরই, যদিও বেগম খালেদা জিয়ার মারা যাওয়ার বিষয়টা দুঃখজনক, বেদনাময় একটা ঘটনা, কিন্তু সেইটার কারণেও কিন্তু বিএনপি একটা সিম্প্যাথি পেয়েছে। কারণ আপনি লক্ষ্য করেছেন যে এই 54-55 বছরের ইতিহাসে বাংলাদেশে এত বড় জানাজা আর কখনো হয় নাই। এর আগে জিয়াউর রহমানের একটা জানাজা হয়েছিল 81 সালে, খুবই বড় একটা জানাজা। তারপরে কয়েকদিন আগে হাদির জানাজাটা হলো বড়, এবং সকল কিছু ছাপিয়ে গেছে বেগম খালেদা জিয়ার সেই জানাজাটা, এবং সেটার কারণে বিএনপি একটা সিম্প্যাথি পেয়েছে। এখন প্রশাসনে যারা থাকে
প্রশাসনের সবাই কিন্তু গা বাসানের তালে থাকে। প্রশাসনটা গত 15 বছরে শেখ হাসিনা তার মতো করে সাজিয়েছে, ফ্যাসিস্ট সাজিয়েছে। তাদের কি চাকরিচ্যুত করা হয়েছে? হয়নি তো। তাদের বেশিরভাগই লয়ে গেছে। হ্যাঁ, কিছু মাথার লেভেলে কিছু সচিবকে রদবদল করা হয়েছে, কিছু ওএসডি করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। পুরোটাই কিন্তু ফ্যাসিস্টের আমলের সেই প্রশাসন রয়ে গেছে। এবং ওই সময় তো কোষ্ঠীপত্র দিয়ে যাচাই করে করে নিয়োগ দেওয়া হয়েছে এবং বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেও চাকরি হয়নি, এরকম ঘটনা অসংখ্য আছে। তো তারা কেন চেঞ্জ করবে, হেলে পড়বে? হেলে পড়বে হলো তারা মনে করে যে নির্বাচনের পর কোন দলটা ক্ষমতা আসতে পারে, তারা এদের সেই মাথায় দিকেই এটা কাজ করে। হ্যাঁ, তারা যে সেই দিকেই দলটা একটু ক্ষমতা মনোযোগ আসলে দেওয়ার চেষ্টা করছে। তাহলে আগেই আমরা একটা রিলেশনটা ডেভেলপ করি যাতে করে আমাদের সঙ্গে সম্পর্ক কোনো অবনতি না ঘটে। এই একটা কারণে হয়তো কিছুটা বিএনপির প্রতি ঝুলে পড়তে পারে। কারণ যদি দুটি জোটের কথা ধরেন আপনি, বিএনপির জোটটা তো আমরা সার্বিক বিবেচনায় জনসমর্থন বলেন, ভোটের রেশিও বলেন বা অতীতের রেকর্ড বলেন, সার্বিক বিবেচনায় বিএনপি তো এগিয়ে আছে, অনেকটাই এগিয়ে আছে। তো সেই কারণে প্রশাসন মনে করে যদি এগিয়ে বিএনপি পরে থাকার- আসে তাহলে তো আমরা আগের থেকেই একটু সম্পর্কটা রাখি যাতে করে আমাদের চাকরিতে কোনো সমস্যা না হয়, আমাদের পদোন্নতিতে কোনো সমস্যা না হয়, আমাদের বদলি বা এইসব বিড়ম্বনার শিকার না হয়। সেই কারণে থাকতে পারে, কিন্তু সেটার অর্থ এই নয় যে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হয়ে গেছে। কারণ শুধুমাত্র প্রশাসনের উপরে কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড নয়, কারণ লেভেল প্লেয়িং ফিল্ডের সঙ্গে আরও অন্য অন্য বিষয় জড়িত আছে। এই নির্বাচনের সঙ্গে জড়িত কারা, ইলেকশন কমিশনের রোলটা কি, নির্বাচনের মাঠ পর্যায়ে আপনার প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার কারা যাচ্ছে। আজকে তো আমি আমার দুপুরে একটা টিভিতে টক শোতে আমি বলেছি যে এই জামাত যেভাবে সুপরিকল্পিতভাবে যে প্রতিটা সেন্টারে প্রিজাইডিং অফিসার কে হবে, পোলিং অফিসার কে হবে, এই সমস্ত খোঁজখবর নিয়ে ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, তাদেরকে স্টাডি করছে এবং তাদের সঙ্গে আগেই একটা যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করে ফেলছে। সেই রকম কর্মকাণ্ডে কিন্তু বিএনপি নেই। সুতরাং আমি মনে করি না যে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়ে গেছে। তবে বাকি যেটুক মানে এখনো পর্যন্ত যে অবস্থা আছে এটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে এখন ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টের কাজটা কি? কাজটা তো হলো যে একটা নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন এবং নিশ্চিত করার জন্য তারা নিশ্চয়ই এগুলো যাচাই করে দেখবেন যে আমি যাকে সেই প্রেসিডিং অফিসার দিচ্ছি সামর্থ্যটা তার আসলে পলিটিক্যাল ইয়েটা কি, স্ট্যাটাস। সেই সামর্থ্য নির্বাচন কমিশন এবং সরকারের এখন পর্যন্ত হয়েছে কিনা সেটা কি মনে হয়? জব্দুল হাসান, সেটা আপনার যদি কাছে মনে করেন যে আমি মনে করি যে এখনো পর্যন্ত হয়নি, কারণ ইতিমধ্যেই কিন্তু একটা ইস্যুতে নির্বাচন কমিশন বিতর্কিত হয়ে গেছে। আপনি জানেন বোধহয় যে এই যে পোস্টাল ব্যালট নিয়ে সেখানে যে মার্কাগুলো ছিল বিশ্রী অবস্থা, সেগুলো নিয়ে একটি যদি সেটা নিয়ে এখন পরিবর্তনের একটা শত শত ব্যালট দিয়ে পৌঁছাচ্ছে, পরিবর্তনের একটা বিষয় আমরা শুনতে পাচ্ছি। আমরা একটু জব্দুল হাসানের কাছে শুনে আছি। তদন্ত হওয়া দরকার। সরকার একদিকে ঝুঁকে যাচ্ছে বলে বিভিন্ন দল থেকে বলা হচ্ছে। তারেক রহমান দেশে আসার পর থেকেই মূলত এই আলোচনাটি চলছে। একই সঙ্গে যেমনটি আমাদের শাহিন চৌধুরী বললেন যে আসলে যে ভোটের ডিফারেন্সটা বা বিএনপির যে অবস্থা তাতে তারা খুবই ভালো আছে। সেই ক্ষেত্রে আমরা আবার যদি যে সর্বশেষ একটা জরিপ হয়েছে সেই জরিপে দেখি তাতে খুব একটা এগিয়ে নেই বিএনপি জামায়াত, বা জামায়াতের যে জোট সেই তুলনায় বিএনপি জোট খুবই, আমরা সম্ভবত 1% একটা পার্থক্য দেখেছি। তো আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? এবং একই সঙ্গে আরেকটা জিনিস একটু জানতে চাই, সরকার এবং নির্বাচন কমিশনের বড় কর্মকর্তারা, সচিবরা বিভিন্ন জেলা প্রশাসকদেরকে, পুলিশের এসপিদেরকে বিভিন্নভাবে তারা বলছেন যদি নির্বাচনে কেউ অনীহা এবং দায়িত্ব পালনে কোনো গাফিলতি করে তাদের যে সর্বোচ্চ ব্যবস্থা আছে বিধি অনুযায়ী সেটাও নেওয়া হবে, তাদেরকে এই বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। একটু জানতে চাই আপনার কাছে এই ছোট ছোট করে। ধন্যবাদ। প্রথমে আপনাকে এবং এই বৈশাখী টিভি সমস্ত দর্শককে এবং যারা দেখছেন এবং আমার সহবক্তা সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। তো আপনার প্রশ্নের যে দুটো জিনিস, একটা হচ্ছে যে আপনার জনপ্রিয়তা আর একটা হচ্ছে অসমতা, বা যেটা আপনি লেভেল প্লেইং ফিল্ড বললেন। তো আমাদের এই যে নির্বাচনটা হচ্ছে এটা কিন্তু একটা অভ্যুত্থান পরবর্তী সংকট বা অস্থিরতার পরবর্তীতে যে একটা রাজনৈতিক প্রক্রিয়া হবে, তারপরে স্টেবল হবে, তাই না? তো যে কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী এই অস্থিরতার পিরিয়ডটার কিন্তু একটা টার্ম আছে যেটাকে বলে থার্মোডোরিয়ান ইফেক্ট, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যেটা হয়েছিল। এই সময়টাতে কি হয়
বিভিন্ন দল বা বিভিন্ন রাজনৈতিক বা অন্যান্য এন্টিটি তারা বিভিন্নভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, নিজেদের অবস্থানটাকে মানে শক্ত বা কুক্ষিগত করার চেষ্টা করে। সেখানে রাজনৈতিক প্রক্রিয়াতেও করে, আবার অন্যান্য র্যাডিক্যাল গ্রুপ টুপ যারা আছে তারা অন্যভাবেও চেষ্টা করে। আমাদের দেশে যে সেটা ওভার্টলি একটা রাজনৈতিক প্রক্রিয়া হচ্ছে, কোভার্টলি যে সেটা হচ্ছে না আপনি সেটা অস্বীকার করতে পারেন না, কারণ এখনও আমরা একটা রাজনৈতিক প্রক্রিয়ায় যে স্টেবল হতে পারিনি। তো এখন যেটা বললাম, এই লেভেল প্লেয়িং ফিল্ডে আসি আমি আর কি। হ্যাঁ, যে আপনি যেটা বলছেন যে প্রশাসনের কিছু কর্মকর্তা বা সরকারের বা রাষ্ট্রের যে অর্গানগুলো আছে সেগুলো ঝুঁকে পড়েছে কিনা, তো আমি বলবো এটা আসলে যে তারেক রহমান দেশে আসার পরে, এর আগে কিন্তু জামাতের যে প্রধান প্রতিদ্বন্দ্বী যদি বলি, তারা কিন্তু ওপেনলি মাঠে বলতো যে আমরা ক্ষমতায় আসছি, এবং বিভিন্নভাবে তারা একটা কনফিডেন্সে পৌঁছে গিয়েছিল এরকম যে এবার বিএনপি আসছে না, জামাতি আসবে এতদিন পরে ক্ষমতায়। কিন্তু আপনি দেখেন যে তারেক রহমান দেশে আসার পরে ওনার পেছনে যে জনগণ দাঁড়িয়েছে, এবং আপনি বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে মানুষ কিন্তু এই দুইজনের ওপর যে 17 বছর যে তাদের উপরে নিপীড়ন চলেছে, এবং দেখেন যে গতকালকে যেটা আমি ওখানে ছিলাম, বেগম খালেদা জিয়ার ডাক্তার যে কথাগুলো বলছিলেন যে একটা ওষুধ ওনাকে মানে দেয়া হয়নি, এবং আপনি দেখেন, হ্যাঁ, নাগরিক শোক সভার কথা বলছেন, গতকালকের যে নাগরিক শোক না ওই প্রশাসন পেশাজীবীদের যে সম্মেলনটা সংসদ ভবন, শোকসভা, নাগরিক শোকসভা, সেখানে কিন্তু ডাক্তার সাহেব কিন্তু পুরো জিনিসটা বলেছেন, কিভাবে এক্সপ্লেন করেছেন, এবং শুনে আমারও কিন্তু খুব খারাপ লেগেছে। দেশ মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো এরকম একটা পার্সোনালিটিকে এরকমভাবে যদি মেডিসিন না দিয়ে ধীরে ধীরে, যেটাকে উনি টার্ম করেছেন যে এটাকে স্লো পয়জনিং বলা যায়, যে ওই ওষুধটা না দিলে ধীরে ধীরে ওনার এই ধরনের ইফেক্ট হবে, এবং এটা না দেওয়াতে ওনার এটা হয়েছে। এবং সবচেয়ে বড় একটা ঘটনা দেখেন যে আদালত চাওয়ার পরেও, কোর্ট চাওয়ার পরেও তারা ওই লিভারের কোনো রোগের কথা বলেনি। এটা তো আপনি 17 বছর যে তাদের উপরে এই অত্যাচারগুলো হয়েছে, এবং আমাদের নেতা তারেক রহমানের আপনি অবস্থা দেখেন, তার বিদেশে থাকা অবস্থায় তার মা এরকম জেলে গিয়েছে, হাসপাতালে গিয়েছে, তার ভাই মারা গিয়েছে, এবং এই জিনিসগুলো তো মানুষ, এই অত্যাচারগুলো যেগুলো দেখেছে সেগুলো তো তাদের প্রতি একটা সিম্প্যাথি বা জনপ্রিয়তা ক্রিয়েট করবেই। তো এই জনপ্রিয়তাকে যদি এখন অন্য কেউ, যে প্রশাসন ঝুঁকে গিয়েছে এটা বলে এটাকে একটু পেছানোর চেষ্টা করে বা অন্য কিছু করার চেষ্টা করে, সেখানে কিন্তু আসলে জিনিসটা ঠিক না। এখানে আরেকটু আসে, প্রশাসন নিরপেক্ষ থাকার কথা, তারা ঝুঁকে যাওয়ার কথা না, জনগণ ঝুঁকে যেতে পারে, এবং প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচন করবে, হ্যাঁ, তারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করবে, তারা কোনো দলের দায়িত্ব পালন করবে না, তার রাজনৈতিক সচেতনতা থাকতে পারে, কিন্তু সে কোনো দলের সাপোর্ট করতে পারবে না। এখন মেইন পয়েন্টে আসছে, যেটা ভাই বলছিলেন, যে আপনি যদি বলেন যে না বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে, এটা ওই যেটু জনপ্রিয়তা, কারণ উনি যেটা বললেন মেন্টাল একটা ওরিয়েন্টেশন, যে পরবর্তীতে কে সরকারে আসবে, এটা হচ্ছে জামাত যে স্ট্র্যাটেজি ফলো করে সেটা কিন্তু মাস স্ট্র্যাটেজি, মানে যারা অন্যভাবে ক্ষমতায় আসা র্যাডিক্যাল বা বিপ্লবের মাধ্যমে তারা কিন্তু লেফট স্ট্র্যাটেজি, রাইট স্ট্র্যাটেজি, এবং জামাত কিন্তু ফলো করে মাস স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা কি, ওই দীর্ঘদিন যাবৎ আমি প্রশাসনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, সামরিক বাহিনীতে, বিভিন্ন জায়গায় আমি আমার লোক ঢুকাতে থাকবো। এটা কিন্তু 1 বছরের ব্যাপার না, এটা দীর্ঘমেয়াদী ব্যাপার। ধরেন যে ম্যাট্রিকে যে ফার্স্ট হয়েছে বোর্ডে, তাকে টার্গেট করে ভিসি পর্যন্ত সে কিন্তু তাকে পার্সু করবে, এবং সে কিন্তু একটা সময় এসে তার পক্ষেই করবে, মানে কাজ করবে। তো জামাত কিন্তু এটা অলরেডি করেছে, এবং যেটা বলা হয় স্ট্র্যাটেজিতে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা যেটা করে, একটা প্যারালাল গভর্নমেন্টের পিছনে পাশাপাশি একটা প্যারালাল গভর্নমেন্ট তারা করে, এবং তখন তারা ডিসিশন চেঞ্জ করে ফেলে তাদের মেকানিজমের মধ্যে। সেটা কিন্তু জামাতের আছে। সেক্ষেত্রে আমি বলবো, জামাতের যদি বলেন যে প্রশাসনের ভিতরে, হয়তোবা তারা সেটা ওভার্টলি আসবে না, কোভার্টলি জামাত এটা করেছে, এবং এটা একটা ডেঞ্জার হতে পারে। রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে নির্বাচন কমিশনকে, সরকারকে বলছে যে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না, কিন্তু রাজনৈতিক দলগুলোর তো নিশ্চয়ই কিছু দায়িত্ব আছে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে করার জন্য। সেই দায়িত্বগুলো কি দলগুলো পালন করছে কিনা, বা ভবিষ্যতে এই নির্বাচন পর্যন্ত সেটা করবে কিনা, আপনার কাছে কি মনে হয়? এখন যেটা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলগুলো যদি এটা না করে, তারা যদি
অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এটাকে প্রজেক্ট করে নির্বাচনকে, যেমন আজকে বলেছে বোধহয় এনসিপি কোনো এক নেতা বা কারা কারা যে যে আসিফ নির্বাচন মাহমুদ আরেকটু, সজীব ভুইয়া- হ্যাঁ আরেকটু পেছানো দরকার ও এরকম। সেটা আসিফ হ্যাঁ। মাহমুদ সেটা বলেনি সম্ভবত, আমি দেখলাম কোথাও এরকম এবং জনমনেও কিন্তু একটা আছে, নির্বাচন কি হবে না পিছাবে। তো এখন এসে কি এই আর কনফিডেন্স এই না, জায়গাটা এটাই আছে? বলতেছি যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এটা নির্বাচনের মাধ্যমে আমরা এক্সপেক্ট করি এবং আশাও করি, এবং সেটাই হওয়া উচিত, যে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে না হলে দেশ স্টেবল হয় না। তো আপনি যেটা বললেন যে রাজনৈতিক দলগুলোর কি দায়িত্ব, এই জনগণের ভিতরে যে একটা কনফিডেন্স যে না আমরা এখানে সুষ্ঠুভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে যাব, ওই গোপন ষড়যন্ত্র বা ওই ফ্যাসিস্ট সরকার যেগুলো বলতো আর কি আগে, অদৃশ্য হাত, সূক্ষ্ম শক্তি, এগুলো বলে জনগণকে ধোঁকা দেওয়ার কোনো মানে কারণ নেই আর কি। হ্যাঁ, তাহলে কিন্তু দেশের জন্যেই আলটিমেটলি ক্ষতি হবে। সেই জিনিসটা রাজনৈতিক দলগুলোকে বুঝবে, এবং আমি আশা করি তারা এটা বুঝবে এবং তাদের এটা বোঝা উচিত। যে শাহিন চৌধুরী, আপনি যেটা বলছিলেন এর আগে যে পোস্টাল ব্যালটের বিষয়টা আপনি বলছিলেন যে ইসি এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে একটু দ্বিধায় আছে। আমরা আজকেও জেনেছি যে সেগুলো নিয়ে কিছু পরিবর্তন হতে পারে। দেশের মধ্যে যারা বিভিন্ন দূরে কাজ করে তাদের নির্বাচনী এলাকা থেকে তারা পোস্টাল ব্যালটে ভোট দিবে, সেখানে প্রায় 8.25 লাখ মানুষ দেশের মধ্যেই। তো এই সেগুলো নিয়ে এখন চেঞ্জ করার কথা বলা হচ্ছে, এবং বিএনপির যে মার্কেটে ছিল ধানের শীষ সেটা অনেক শেষের দিকে, এবং সেটা নিয়ে একটু কনফিউশনও আছে। সালাউদ্দিন আহমেদ সেটা নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে দেখা করেছেন, কথা বলেছেন। এখন এগুলো নিয়ে একটু পরিবর্তনের কথা বলা হচ্ছে। সেটা কি আসলেই, এটা কি মানে সঠিক চিন্তা না করার কারণে এসে এই মুহূর্তে এসে এগুলো পরিবর্তন করতে হচ্ছে কিনা? দেখুন, আসলে এখন কিন্তু পরিবর্তন করার কোনো সুযোগ নেই। কারণটা কি, পোস্টাল ব্যালট দেশের বাইরে যেগুলো দেওয়ার কথা সেগুলো তো চলে গেছে, এখন ইলেকশন কমিশনের হাতে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একই ঠিকানায় 100, 200, 500 করে পোস্টাল ব্যালট কীভাবে যায়? এক ঠিকানায় কতজন ভোটার থাকে? ইলেকশন কমিশন আজকে একটা ব্যাখ্যা দিচ্ছে, আপনি জানেন কি না। তারা বলছে যে যারা আমাদের মিডল ইস্টে কাজ করে, মিডল ইস্টে বেশিরভাগ তো একটু লেবার শ্রেণীর লোক থাকে, এবং তারা অনেকেই একটা ঠিকানা ব্যবহার করে বিধায় একই ঠিকানায় 10টা বা 20টা সিটি দেওয়া হচ্ছে, একটা বক্সের ভেতরে করে দেওয়া হয়েছে। এটা হলো কমিশনের ব্যাখ্যা। এবং উচিত হলো যে ওইটা বক্সটা খুলে প্রত্যেকে এটা ডিস্ট্রিবিউশন করে দেয়া। এখন ওর ভিতরে আপনি যে বলেন যে ধরেন আমি ধরেই নিলাম যে একটা ঠিকানায় 25 জন লোক আছে, কিন্তু একটা বক্সে গেল, ওটা আমার হাতে পড়লো, আমি ধরেন একটা দল অন করি আর বাকিরাও সেই দল অন করে না, তা আমি তো কিছু ব্যালট মেরে দিতেও পারি, এবং বা এটা বলা আমি হচ্ছে নিজের মতো কিন্তু করে যে ফিল আপ এখানে করে এটা হয়তো পাঠিয়ে দিতে পারি। 100 জনের ব্যালট অন্যরা পূরণ করে সেটা দিয়ে পাঠিয়ে দিতে তার পারে। মতো করে। সুতরাং আপনি ইলেকশন কমিশনের এই ব্যাখ্যাটা একেবারেই যৌক্তিক না। ইলেকশন কমিশন আমি মনে করি এই কাজটা দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছে। এক ঠিকানায় 100 জন থাকলে 100 জনের নামেই আলাদা 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 ইয়ে যাবে, ব্যালট যাবে আলাদা তাহলে ইয়ে এই যাবে। ধরনের এত কি সংশয়গুলো ইলেকশন যদি কমিশন বাড়তে থাকে তাহলে পরে গিয়ে এটা কিভাবে সামাল দিতে এটার পারবে? সমাধান মানে কি, ইলেকশন কমিশন নিয়ে তো এটা একটা বিতর্ক শুরু হলো, এবং এটা আমি মনে করি এটা তদন্ত হওয়া দরকার। এটার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে তাদের অবশ্যই আইনের আওতায় আনা দরকার, যাতে করে ইলেকশন এটা কি কমিশন অভিজ্ঞতার অভাবের কারণে হতে পারে, যেহেতু হতে আগে পারে। পোস্টাল ব্যালটে এখন ভোট হয়নি? অভিজ্ঞতার অভাবে নাকি ষড়যন্ত্র নাকি কোনো কিছু, এটা তো তদন্ত হলেই বেরোবে, এটা তো আমি বলতে পারছি না। আমি মনে করি যে এটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, এবং এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার। আর একটা কি পয়েন্ট আপনি বলেছিলেন? আমি বলেছিলাম যে এই যে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, সরকারি কর্মকর্তারা যারা আছেন, আপনি যেমন বলছিলেন যে ঝুঁকে যাচ্ছে, তো তাদেরকে বলা না, হচ্ছে সেটা হলো উচ্চ বিধি পর্যায় থেকে। অনুযায়ী- বিধি অনুযায়ী- সেটাও কি আসলে সম্ভব? সরকারি কর্মকর্তারা বা এখন এসে কেন আবার ঝুঁকে যাবে এই না, 5ই ওই আগস্টের ব্যালটের পরে? সাথে আরো একটা বিষয় আছে, সেটা হলো আপনি বলেছিলেন যে সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ উনি গিয়েছিলেন নির্বাচন কমিশনে। জি, শীটটা যেটা করা হয়েছে একটা ভাঁজের ভেতরে পড়ে গেছে ধানের শীষ। এটা নিয়ে সালাউদ্দিন আহমেদ একটা অভিযোগ দিয়েছে যে এইটা আমাদেরকে ইয়ে করা হয়েছে, মানে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সাধারণ কারণেই একটা ভাঁজের ভেতরে যদি একটা প্রতীক পড়ে যায়, সেই প্রতীকটা তো অর্ধেক দেখা যাবে, এবং সেটা ওই ভোটারের দৃষ্টিগোচর ওইভাবে হবে না। এখন এটা বিষয়টা হলো কি, এটা মূলত বাইরে যে ব্যালটগুলো পাঠানো হয়েছে, হ্যাঁ, বাইরে যে ব্যালট পাঠানো হয়েছে এটা কিন্তু সকল প্রতীক দিয়ে পাঠানো হয়েছে। সেই পরিবর্তনটাই সম্ভবত আসবে। হ্যাঁ, সেই পরিবর্তনটা কিন্তু দেশের ভেতরে থাকবে না ওই ব্যালট। কেন? দেশের ভিতরে মনে করেন একটা নির্বাচনী এলাকায় প্রার্থী আছে 8 জন, ওখানে কিন্তু প্রতীক 8টাই থাকবে, আর ওখানে কিন্তু নিবন্ধিত সকল প্রতীক দিয়ে কিন্তু একটা ব্যালট করে। ওই শীটটা আপনি দেখেছেন কিনা?
আমি ইয়েতে গণমাধ্যমের এটা ডিসপ্লে করা হয়েছে, আমি দেখেছি। তো সেই কারণেই কেন ইয়ে হয়েছে। আর আপনি যে তালিকার যে কথাটা বলছেন, সেটা তো আসলে ওই যে আদ্যাক্ষর অনুযায়ী এটা করা হয়েছে। ধানের শীষ এই শব্দটা অ্যালফাবেট অনুযায়ী যেখানে আসে সেখানে, এখানে আমি মনে করি যে এটারে আমি ইলেকশন কমিশনের আমি বড় দোষ দেখি না। আর আপনি দুইটি দলের, আপনি এর আগে ভাইকে প্রশ্ন করার সময় একটা কথা বলেছিলেন যে জরিপের ব্যাপারে। আসলে জরিপটা হলো কি, বাংলাদেশের জরিপ হলো আমি যেটা চাই সেটাই। ওই বিচার মানি তালগাছটা আমার। আপনি দেখেন যে জরিপটা, সর্বশেষ জরিপ আপনি উল্লেখ করলেন যে বিএনপি আর জামাতের মধ্যে 1.5% মতো পার্থক্য, 1%। আপনি এটা কি গ্রহণযোগ্য? ইতিহাস কি বলে? আপনি ওই 1 মাস আগেও কিন্তু আরেকটা জরিপ বেরিয়েছিল, আপনি জানেন, যে সেখানে 70 এবং সেখানে আমরা 19 প্রায় 77% দেখানো হয়েছিল 19% দেখেছি। বিএনপি আর 19% জামায়াত ছিল। জামাতের। বেসিক্যালি ওই জরিপটাকে কাউন্টার করার জন্য জামাত পরিকল্পিতভাবে তাদের আদর্শপুষ্ট কোনো না কোনো প্রতিষ্ঠানকে দিয়ে ধন্যবাদ। সর্বশেষ জহুরুল আহমেদ, জরিপটা আমরা করিয়েছে। একটা বিজ্ঞাপন এটা বিরতিতে যাব। কোনোটাই কগনিজেবল না। তার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকে মায়ের ডাক, যেটা আমরা এর আগে গুমের জন্য যে একটি সংগঠন তৈরি করা হয়েছিল, যারা গুম হয়েছিল তাদের পরিবারের সদস্যরা, এবং আমরা বিএনপি পরিবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল আজকে, যারা গুমের শিকার হয়েছিলেন তাদের স্বজনরা আজকে বক্তব্য দিয়েছেন, এবং সেখানে আমরা হৃদয় বিদারক অনেক কথা শুনতে পেয়েছি। এই যে গুমের সংস্কৃতি আমরা এত বছর দেখলাম, যেটা আগে এভাবে কখনো আমরা শুনিনি, জানিনি, লোমহর্ষক সব বর্ণনা আমরা শুনেছি। তো সামনে নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরে এই বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস করা হবে এবং সেগুলোকে কিভাবে কমিয়ে আনা যাবে, সেটা রাজনীতিবিদরাও নিশ্চয়ই ভাববেন। এবং তারেক রহমান আজকে বলেছেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যেহেতু আপনিও একটি সংস্থায় কাজ করেছেন, আপনার কাছ থেকে বিরতির পরে সেটা শুনবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম জনাব জগলুল হাসান। আমি বিরতির আগে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে এই যে গুম খুনের সংস্কৃতি আমরা দেখলাম, এখনো অনেক মানুষ ফিরে আসেনি। 5ই আগস্টের পরে আবার অনেকেই ফিরে এসেছেন, যারা 9 বছর, 8 বছর, 7 বছর করে সেই এমন এক বন্দিশালায় ছিলেন যেগুলো শুনলেও মানুষ মানে খুব স্বাভাবিক থাকতে পারে না। এটা থেকে পরিত্রাণের উপায় কি? তারেক রহমান আজকে শুনেছেন নিশ্চয়ই, তিনি নিজেও আজকে আমরা দেখেছি যে তিনি এই গল্পগুলো শুনে, মানে গল্প না, এই বাস্তব কাহিনীগুলো শুনে উনি কান্না করেছেন এবং নিজেই চোখ মুছেছেন। তাহলে সামনে নিশ্চয়ই এটা নিয়ে কাজ করবেন। একই সঙ্গে আপনি যেহেতু নিরাপত্তা বাহিনীতে এর আগে ছিলেন, তো আপনি কিভাবে দেখেন এবং এগুলো কমানোর সুযোগ কিভাবে আসবে বা উপায় কি থাকবে? আচ্ছা, ধন্যবাদ। খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আজকের পরে তো এটা মানে আরও ন্যাশন ওয়াইড যেভাবে ব্যাপারটা মানে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে, আমি মনে করি এই প্রশ্নটা খুব গুরুত্ব সহকারে আলোচনা করা উচিত। আপনি একটা সংস্কৃতির কথা বলেছেন, মানে কালচার ইজ মোর পাওয়ারফুল দেন দ্য সোশ্যাল রুলস, নর্মস, ট্যাবুস অ্যান্ড এভরিথিং। কালচার তার নিজস্ব গতিতে চলে, তাই না? তো একটা কালচার কিন্তু গড়ে উঠতে সময় লাগে। তো এই যে দেখেন, আমরা কিন্তু স্বাধীনতার পরের থেকে পুলিশ বাহিনীর একটা কালচার আছে, আপনার বিজিবি বা বিডিআর এদের একটা কালচার আছে, সেনাবাহিনীর একটা কালচার আছে, তাই না? তো এই কালচারটা কিন্তু গুম খুম, যেটা সেনাবাহিনীর অফিসাররা জড়িত অনেকে দেখা যাচ্ছে, হ্যাঁ আমরা দেখছি, এটা কিন্তু গত 17 বছরের। আপনি আমার সাথে ডিসঅ্যাগ্রি বা অ্যাগ্রি করবেন কিনা, এই 17 বছরে ফ্যাসিস্ট আমলে কিন্তু এটা শুরু হয়েছে। আমিও সেনাবাহিনীতে ছিলাম। আমি এই গুম শব্দটাই সেনাবাহিনীর কোনো ইয়েতে নেই, মিলিটারি লতে নেই। মানে এটা সংস্কৃতিতে তো আসা, কালচারে আসা তো অনেক দিন ধরে, মানে প্র্যাকটিসগুলো আসার পরে তারপরে আসবে, এবং তার একটা অরিজিন বা সূত্র লাগে, সে তো এটাই নেই। এটা করেছে কারা? ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তারা 30-40 বছর ক্ষমতায় থাকার জন্য, এবং আমাদের দুর্নীতিবাজ এবং যারা মোরালি করাপ্টেড সিনিয়র অফিসার, তাদের কিছুকে দিয়ে এটা করিয়েছে। আমি এফেক্টেড। আমি কিন্তু ওই কি বলে, শেখ হাসিনা সরকার উৎখাতে অভ্যুত্থানের আসামি, এবং ওখানে হেডিং ছিল, আমি জেনারেলদের নাম বলছি না, আই কিপ দ্য রেসপেক্ট ফর দেম, তারা অলরেডি কল্ড। তো ওখানে লেখা ছিল মৌলবাদী অফিসারদের অভ্যুত্থান। আমি মৌলবাদী আর কি, আপনার মনে হয় আমার লাইফস্টাইল এবং আচরণ দেখে আই স্টাডিড ইন ক্যারেক্ট করার জন্য আমি একটা এনলাইটেন ম্যান, হ্যাঁ। তো আমাকে মৌলবাদী বানিয়ে ফেলেছে। শুধু আমি না, ওই 40-50 জন অফিসার আছে, তাদেরকে, এরা কারা? ওই যে যারা ওই দুর্নীতিবাজ
এবং যারা ওই যে মোরালি করাপ্টেড অফিসার, যাদের যাদের এই দেশকে ডিফেন্ড করার অধিকার নেই, যুদ্ধ শুরু হলে প্রথমেই দৌড় দিবে এরকম মোরাল কারেজ, তারা তো উপরে উঠতে হবে। কিভাবে? এদেরকেই শেখ হাসিনা বা ফ্যাসিস্ট সরকার ওই লোভ দেখিয়েছে প্রমোশনের জন্য এরা বিক্রি হয়েছে। আমরা যারা এটার প্রতিবাদ করতাম না, আমার দেশের সেনাবাহিনী স্বাধীন দেশের সেনাবাহিনী, এই দেশের সেনাবাহিনীর প্রমোশন কার হবে, কে সেনাপ্রধান হবে, সেটা বাইরের কেউ বা সেই রাজনৈতিক ফ্যাসিস্ট সরকার কেন ডিকটেট করবে? এটা আমার সেনাবাহিনীতে একটা প্রসেস আছে এবং আমাদের কমান্ড চ্যানেল আছে, সেই অনুযায়ী হবে। এই জন্যে ওই প্রথমে কিছু বিডিআরের ঘটনায়, তারপরে বোমাবাস, তারপরে হচ্ছে ওই যে গুম খুন করে, তারপরে হচ্ছে যে আমাদেরকে একটা অভ্যুত্থান সাজিয়ে আমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এইটা কিন্তু টোটাল একটা সাধারণ মানুষদেরকে গুম করা হচ্ছে বা না না, সেটাই বলতেছি, এটা তো করেছে কারা? সেটা একটা ব্যাপার। না না না, আমি আসছি, এখানে কিন্তু নিজেদের অফিসারদেরকে এই যে আমি আসছি সেটাই বলতেছি। কাকে গুম করেছে আপনি? ওই যে যারা মানে মানবে না ওটা, যাকে গুম করতে বললে গুম করবে না, তাকে উল্টা গুম করা হবে, মানে সেটি তো করা হয়েছে। আপনি হাসিন স্যারের কথা বলেন, হাসান নাসির স্যারের কথা বলেন, এরা তো মানে বললেই যে কাউকে গুম করবে না এবং তারা রেজিস্ট করবে। যেমন আমি ইরশাদ সাইদ স্যার, যারা সাভার থেকে এই জিনিসগুলো প্রতিবাদ করেছিলাম 25শে ফেব্রুয়ারি বা 26শে ফেব্রুয়ারি থেকে, পরবর্তীতে বিভিন্ন সময় ইভেন মইনুল আহমেদ যখন বিদায় নিচ্ছিলেন তখনও আমরা কিন্তু বেয়াদবি করি না, আমরা কিন্তু উইথ মোরাল কারেজ খুব সুন্দরভাবে বলেছিলাম, স্যার দিস ইজ মিলিটারি লিডারশিপ ফেইলিউর, আপনারা কেন এটা বলেননি যে এটা 10 মিনিটের অপারেশন ছিল? এইভাবেই আমরা বলেছি। তো যেহেতু আমরা ওই যে প্রমোশনের জন্য বিক্রি হয়ে যাচ্ছি না, মুখ বন্ধ করে রাখছি না, তো এরা তো একটা থ্রেট, এদেরকে ক্লিয়ার করো, সেনাবাহিনীকে ধ্বংস করে দাও। পলিটিক্যাল পার্টি তো লিডারশিপ একটা দলের ফাঁসি দিয়ে, আরেকটা দলের তো নেতাকে বিদেশে পাঠিয়ে দিয়ে, এবং আরেকজনকে জেলে, আরেকজনকে মানে ধরেন যে হাসপাতাল এবং জেলে রেখে তুমি দুই পলিটিক্যাল পার্টিগুলোকে সাইজ করেছো, সেনাবাহিনী আর এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার, তাকে ধ্বংস করে দাও। এখন আমি যা বলবো তাই শুনবো, এবং ওই ফ্যাসিস্ট তো এইভাবেই হয়, যখন রাষ্ট্র অর্গানগুলোকে এইভাবে ধ্বংস করে দিয়ে সে তখন ওই ষোড়শ লুইয়ের মতো, আমি রাষ্ট্র, শেখ হাসিনা বলতো না আমার বাবার দেশ, আমি এখানে সব কিছু, এই সিমটম। ওই যেমন ধরেন যে আমি বলি, ওনার কথাগুলো যখন দেখতাম, উনি জনগণের সাথে মানে মস্করা করতো, ফাজলেমো করতো, যে ওই অ্যানামারি ফ্রেঞ্চ রেভলিউশন যেরকম হয়েছিল, যে আপনি জনগণ রুটি পাচ্ছে না বলা হলো, উনি বললেন না জনগণ কেক খাক, রুটি পাচ্ছে না। এখানে কিন্তু তাই হয়েছে, দেখেন ওই কাঁঠাল দিয়ে মাংস খাক, তারপরে রাজাকারের বাচ্চাকে দিব, এই ধরনের টার্ম কিন্তু জনগণকে মানে অসম্মান করা, জনগণকে হেয় করা এবং জনগণকে নিয়ে তাচ্ছিল্য করা, যেটার ফল উনি সামনে যেন এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য কি ধরনের, তো সেটাই বলছিলাম যে সেনাবাহিনীর ভিতরে যদি বলেন এই গুমের কালচারটা কিন্তু 17 বছরে একটা কালচার এস্টাবলিশড হয়ে যেতে অনেক সময় লাগে, ইয়েট ইট ইজ নট ডিপলি রুটেড। কারণ সেনাবাহিনীর 90% সদস্য হচ্ছে আমাদের সাধারণ সোলজার, তাদের ভিতরে কিন্তু এগুলো কোনো কিছু আপনি পাবেন না, এবং কিছু গ্রুপ অফ করাপ্টেড অফিসার এটা করেছে, এবং আমি বলবো যে বাইরে এসেছে, যারা এটা সেনাবাহিনীকে বলা, সেনাবাহিনীর ভিতরে এটা করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সেনাবাহিনীর কমান্ড চ্যানেল যারা বাইরে এসেছে, রাদার আপনি বলবেন যে র্যাবের অফিসার করেছে, ডিজিএফ এর অফিসার করেছে, তারপরেও আমি বলবো যে ঠিক আছে, আমি 30 বছরের একবারও র্যাবে যাইনি, বিজিবিতে যাইনি, আমি ডিজিএফআই যাইনি, আমার পোস্টিং এসে যাই, ইন্টেলিজেন্স জিজ্ঞেস করলে আমি যেতে চাই না। কাজে কোনো অফিসার যদি রেজিস্ট করতে চায় সে করতে পারে, ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্স দিতে হবে না আপনি যদি না যেতে চান। কিন্তু যাওয়ার পরেও যদি আপনাকে বলে রাষ্ট্রের দায়িত্ব, আমি হয়তো এটাকে রেজিস্ট করেছি কিন্তু 3 বার কিন্তু আপনার যাওয়ার কথা, তো যেটা হচ্ছে যে আপনি যাওয়ার পরে যদি আপনাকে খুন করতে বলে আপনি করবেন না, আপনি কি মানে আপনার মোরাল, আপনি দেশের নাগরিককে খুন করবেন, আপনি যেখানে কোরআন শরীফ নিয়ে প্রতিজ্ঞা করেছেন তার জীবন রক্ষা করবেন, তাহলে এরা কারা? ওই যে আমি একটা কথা বললাম না, যুদ্ধ শুরু হলে প্রথমে দৌড় দিত 30% অফিসার, ওই যে ওরা। তো এই কালচারটা এখনো ডিপলি রুটেড হয় নাই। নেতা তারেক জিয়া উনি নিজেও সাফারার, উনি এটার কিন্তু একটা ওয়ান অফ দ্য মানে সিরিয়াসলি ভিকটিম এই ধরনের ফ্যাসিস্ট শাসনের, এবং উনি দেখেছেন যে এই মানুষগুলো, এই পরিবারগুলোরই, এবং নিজের সম্বোধনা প্রকাশ করেছেন, উনি একাত্মতা ঘোষণা করেছেন, এবং এটার জন্য যেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে তারা আর পলিটিসাইজেশন করবে না রাষ্ট্রযন্ত্রকে, এটাকে কিন্তু প্রথমে তাদের থেকে আসতে হবে। তারপরে যে রাজনৈতিক কালচার যেটা আছে সেখানে এই ধরনের অপসংস্কৃতিকে তারা ঢুকতে দিবে না। আগে হচ্ছে রাজনৈতিক নেতৃত্বকে এই জিনিসটা ঠিক করতে হবে, কারণ প্রশাসনের ভিতরে কিছু মানে দুর্বল অফিসার, কিছু আনকোয়ালিফাইড অফিসার থাকবে, তারা অন্যভাবে রাজনৈতিক তুষ্ট নেতাদেরকে তুষ্ট করে বা করে আসার চেষ্টা করবে, তাদেরকে সেই সুযোগটা যদি না দেয় তাহলে পারবে না। এবং তারপরে আপনি ধরেন যে প্রত্যেকটা বাহিনী বলেন, রাষ্ট্র অর্গান বলেন, তাদের প্রত্যেকটা মানুষকে যে সে প্রজাতন্ত্রের কর্মচারী, সে জনগণকে তার সার্ভিস দেওয়ার কথা, নট রাজনৈতিক দল
বা যারা এই যে কালচার, এই কালচারটাকে নিশ্চয়ই সেটা establish থেকে করতে হবে। বের হয়ে আসবো আমরা ভবিষ্যতে। শাহিন চৌধুরী, আমি একটু বলতে চাই এই কথার সাথেই যে নির্বাচনের যে নিরাপত্তা ইস্যুগুলো, যেমন আমরা টার্গেট কিলিং এর কথা শুনছি, বিভিন্ন প্রার্থীরা কিন্তু বলছেন যে অনেকেই এখানে টার্গেট কিলিং এর জন্য একটা লিস্ট করা হয়েছে, সেই লিস্টগুলো হয়তো ধীরে ধীরে বাস্তবায়িত হবে, সেখানে দেশের বাইরে থেকে এবং দেশে থেকেও বিভিন্নভাবে এগুলো পরিচালনা করার একটা ব্যবস্থা আছে। তাহলে এখন আপনি নির্বাচনকে সামনে রেখে কেমন নিরাপত্তা ইস্যু দেখছেন, বা এই সরকার, নির্বাচন কমিশন, যদি এখন নির্বাচন কমিশনে মূল দায়িত্বে আছে, তারা আসলে কতটুকু নিরাপত্তাটাকে ব্যবস্থা এনশিওর করতে পারবে বলে মনে হয়? ধন্যবাদ। আপনার এই প্রশ্নটা সরাসরি উত্তর দেওয়ার আগে আমি একটু গুম নিয়ে একটু 1 মিনিট একটু বলে নিই। সেটা হলো, ভাই বলেছেন ভালোই ইয়েতে, কিন্তু এই যে এই গুমের সঙ্গে কেন আর্মি অফিসাররা, উনি বললো প্রমোশন টমোশন, এগুলো তো আছেই, কিন্তু মূল বিষয়টা হলো কি, শেখ হাসিনা এমন একটা আবহ তৈরি করে ফেলেছিল, বিশেষ করে বিডিআর কিলিংয়ের পরে 57 জন আর্মি অফিসারকে যখন মারা হলো, তিনি এমন একটা আবহ সে তৈরি করে ফেলছিল যে আসলে আওয়ামী লীগের আর কোনোদিন পতন হবে না, এবং আওয়ামী লীগের আর কোনোদিন পতন হবে না, যেহেতু বিরোধী দল দমন করে ফেলছে এবং আওয়ামী বিরোধী বলে পরিচিত ন্যাশনালিস্ট অফিসারদের খুন করে ফেলছে। ওই রকম একটা অবস্থায় অনেকেই তার নৈতিক ইয়েটা রাখতে পারে নেই, তারা এই সমস্ত এর সঙ্গে জড়িত হয়ে গেছে। আর আপনার আরেকটা প্রশ্ন, এটা কি আবার ফিরে আসবে কিনা এই ধরনের এটা আর ফিরে আসার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই, আমি আপনাকে একটু যোগ করি যে আমাদের যে আমাদের শুধু জাতীয় নির্বাচন হচ্ছে না, সঙ্গে কিন্তু একটা গণভোটও আছে। গণভোটটা এই বিষয়ে একটা সংস্কারটা বাস্তবায়ন, সংস্কারে কি কি প্রস্তাবনা আছে, সংস্কারের যে প্রস্তাবনা আছে, এই গণভোটে যদি হা বিজয়ী হয়, অবশ্যই হা বিজয়ী হবে, হা বিজয়ী হলে আর কারো ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নেই, কারণ ওখানে পার্লামেন্টে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আপার হাউসে আপনার পিয়ার পদ্ধতিতে অনেক আইনই থাকে, সেগুলো তো বাস্তবায়ন যদি না আইন থাকে, কিন্তু এখানে আইন না, এখানে ব্যারিয়ার আছে। আইন আর ব্যারিয়ার এক জিনিস না, কারণ আপনি যখন বিএনপি ধরেন এককভাবে তো আর কত % ভোট পাবে, ধরে নিলাম 40% পাবে, তো 60% ভোট তো অন্যরা সবাই মিলে পাবে, তো 60% ভোট পেলে আপার হাউসে 100 জন কিন্তু বিরোধী দলের লোক হবে, এবং আপার হাউসের সুযোগ থাকবে এই লোয়ার হাউসের সমস্ত বিল আটকে দেওয়ার। সুতরাং ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ নেই, আর যেহেতু ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নেই, অতএব আপনার গুমও হওয়ার সুযোগ নেই, গুম আর এই কালচার আর ফিরবে না। এখন আসেন আপনি নির্বাচনের নিরাপত্তা, টার্গেট কিলিং তো অলরেডি হাদিদ দিয়ে শুরু হয়েছে এবং বেশ কয়েকজন ইতিমধ্যেই মারা গেছে, এবং এইটাকে আমি মনে করি যে এটা অবশ্যই শঙ্কিত হওয়ার মতো ঘটনা। এবং কেন ঘটনা, প্রথম কথা ধরেন যে পুলিশ প্রশাসন যে ভেঙে পড়েছিল, পুলিশটা রিঅর্গানাইজ হয়েছে, কিন্তু যে অস্ত্র লুট হয়েছিল সেগুলো এখনো উদ্ধার হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে বললেন যে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে, এখন থেকে অভিযান চলছে, কিন্তু আমরা দৃশ্যমান অগ্রগতি দেখছি না, সেইভাবে আর্মস রিকভারি দেখছি না। যে অস্ত্র লুট হয়েছিল সেই অস্ত্র রিকভার হয়নি। আওয়ামী লীগারদের হাতে 58,000-এর মতো লাইসেন্স দেওয়া অস্ত্র ছিল, যেগুলো এখন ইল্লিগাল, সেই অস্ত্র কি জমা হয়েছে? হয়নি। কিছু উদ্ধার হয়েছে, বেশিরভাগই উদ্ধার হয়নি। এটা হলো একটা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটা বড় শঙ্কার জায়গা। আর অন্য একটা যে জায়গা, সেটা হলো এই নির্বাচনে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট একটা দল নির্বাচনে বাইরে আছে। শুধু তাই না, তার সঙ্গে আরও কিছু ছোটোখাটো দলও বাইরে আছে, যেমন মনে করেন কাদের সিদ্দিকি তো নির্বাচনের উপর নিষেধাজ্ঞা নেই, তিনি কিন্তু ইলেকশনে পার্টিসিপেট করেন নাই। দেখেন, এখন তারা আওয়ামী লীগের কিন্তু একটা ঘোষণাই আছে, শেখ হাসিনা এর আগে ঘোষণা দিয়েছেন যে নির্বাচনের হলে নির্দিষ্ট কিছু আসনে এমন চালানো হবে, নাশকতা চালানো হবে, যাতে নির্বাচনটা ভণ্ডল হয়ে যায়। কেন ভণ্ডল করতে চায়? যেহেতু ইলেকশনে তারা নাই, অতএব সেই ইলেকশন না হলে, আর ইলেকশন যদি ভণ্ডল হয়ে যায়, ভণ্ডল যেন না করতে পারে, সেই তাদের ব্যবস্থা আছে কিনা, কি মনে হয়? হ্যাঁ, ইলেকশন কমিশন এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের সেরকম দেখছি না। আর আরও একটা বিষয় আছে, শুধু আর্মসের বিষয় না, অন্য বিষয় হলো যে গত 15 বছরে যে পরিমাণ টাকা লুটপাট হয়েছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচারি হয়েছে, সেই টাকা তো আওয়ামী লীগের অনেকের হাতেই আছে। দেশের বাইরে থেকে প্রতিবেশী দেশে যারা যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতারা অবস্থান করছেন, তারা সেই টাকা দিয়ে, বাংলাদেশ এমন একটা দেশ,
আপনি একজনকে কিছু টাকা দিয়ে দিলে একটা খুন করানো যায়। জি, তো যেটা যেহেতু আমরা আমাদের দেখলাম, অভাব অনটন করে আছে, পাশের দেশে গিয়ে সুতরাং আবার, এই এই সুযোগও এই নিচ্ছে ব্যাড পালিয়ে থাকার। প্র্যাকটিসটা ইলেকশনের আগে হবে এবং সেটা সরকার কতটুকু কন্ট্রোল করতে পারবে, নির্বাচন কমিশন সেটাই কতটুকু করতে দেখার পারবে, বিষয়। তার উপরে নির্বাচন নির্ভর করছে সুষ্ঠু এবং নির্বাচনটা নিরপেক্ষ- সুষ্ঠু হবে কিনা বা নিরপেক্ষ হওয়ার পর। জি। নির্দিষ্ট সময় হবে কিনা। আমরা এটাই আবারও আমরা একটা দেখতে বিরতিতে যাব। জগলুল হাসান, বিরতির আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই যে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে এনসিপি সহ জামায়াতের লোকজন, এবং তারা বলছেন যেটা যে অনেকেই আছেন যারা দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি, তারপরে নির্বাচন কমিশন ওভারলুক করে একটি বড় দলের প্রার্থীদেরকে বিভিন্নভাবে তাদেরকে বৈধতা ঘোষণা দিচ্ছে। বিরতির পরে সে আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে, আপনার কাছে প্রশ্ন জানতে চাইব। ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। জগলুল হাসান, বিরতির আগে যে প্রশ্নটি করে গিয়েছিলাম, সাথে একটু আপনার কাছ থেকে নিরাপত্তার বিষয়টা একটু জানতে চাচ্ছি যে এখন যে পুলিশ বাহিনী যেভাবে আছে, সামনে যে টার্গেট কিলিং নিয়ে বিভিন্ন প্রার্থীরা কথা বলছেন, একটু এই দুটো বিষয়ে ছোট ছোট করে আপনার কাছ থেকে একটু শুনে আসতে চাই। এক নাম্বার হচ্ছে যে আপনার ওই যে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকের যারা কথা আছেন। বললেন। জি, ঋণ খেলাপি তো আদালতের মাধ্যমে ডিক্লেয়ার্ড হতে হবে, হ্যাঁ। সেটা যদি না হয় তাহলে কিন্তু সমস্যাটা ওই দিকে রয়ে গেছে, এটা নির্বাচন কমিশনকে দেওয়া যাবে না। ওটা যদি আদালতের শাস্তির পরে যদি সে এটা করে তাহলে তো অবশ্যই এটা নির্বাচন কমিশন অন্য কিছু করছে, কিন্তু এটা কি আমাদের মিডিয়া এবং এই সময় কি এটা আদালতের একটা রায় হওয়ার পরে আবার করা সম্ভব? আই ডো নট নো। মানে নির্বাচন কমিশন সেটা তো মানে সে ধরনের রিস্ক নেবে না। এখন দ্বৈত নাগরিক এটাও কিন্তু আমাদের একটা আইন আছে, তাই না? এখন যদি ফর্মে দ্বৈত নাগরিক লেখার পরও নির্বাচন কমিশন দিয়ে থাকে তাহলে ডেফিনেটলি দে আর ডুইং দ্য ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, কেউ যদি না লিখে থাকে তার চেক করার কথা, এখানে কিন্তু প্রেসক্রাইবড আইন আছে। তো এগুলা যদি করে থাকে তাহলে তো হচ্ছে যে নির্বাচন কমিশনকে ওই কি বলে, আগে নির্বাচন কমিশনারের ওই রাত্রের ওই সিনটা দেখেনি কিভাবে জুতোর মালা তাকে পরানো হয়েছে? জনগণ কিন্তু এখন মানে এই জিনিসগুলো পরবর্তীতে মেনে নিবে না। 2024 গণ অভ্যুত্থানের একটা আউটকাম কিন্তু আপনাকে মানতে হবে, যেটা আপনারা হাদিস জানাজার সময় দেখেছেন। এখানে কিন্তু মানুষ শুধু ওই যে রাজনীতির জন্য যায়নি, সাধারণ মানুষে গিয়েছে। এই চক্রান্ত, এই হত্যার রাজনীতি, এগুলো কবে বন্ধ হবে, এই ধরনের একটা সেন্টিমেন্ট ছিল। এই জন্য হাদি কিন্তু খুব একটা পপুলার ফিগার না, তারপরেও মানুষ গিয়েছে। মানুষ কিন্তু আবার জমায়েত হবে, এবং আমাদের রাজনৈতিক দলগুলো যদি এরকম করে থাকে এগুলো, তো তাদেরকেও কিন্তু সচেতন হতে হবে। জনগণ কিন্তু তাদেরকে রিজেক্ট করবে। কুমিল্লার একটি আসনের বিএনপি প্রার্থী ঋণ খেলাপির জন্যই তাকে অবৈধ ঘোষণা করা হ্যাঁ, হয়েছে। এইটাই ধরেন যে দলের নেতৃত্বে তাদেরকে সচেতন হতে হবে। এখন আমার আনফরচুনেট, আমার এলাকায় যে হয়েছে, একজনের মানে দুইজনকে দেওয়া হয়েছিল, একজনের ঋণ খেলাপি অভিযোগ শুনে, আরেকজনের আবার পরবর্তীতে দুদকের কেস দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে দল যখন মানে নমিনেশন দিবে বা ধরেন যে কাউকে নির্বাচিত করবে ইলেকশনের জন্য বা তাকে সিলেক্ট করবে, তখন কিন্তু তাদেরও সচেতন হওয়ার, এই রেকর্ডগুলো কিন্তু দলও দেখতে পারে, তাই না? ঠিক আছে, এখন একটা হঠাৎ করে এটা চেঞ্জ করতে পারবে না, কারণ একটা কালচার, যেটা বললেন যে এই রাজনীতিতে যারা ডমিনেট করে, আমি কিন্তু দেখেছি, আমি কিন্তু ক্লিয়ারলি বলতে পারবো ভালো মানুষ কেন রাজনীতিতে আসে না, এবং হাউ ইট ইজ ডিফিকাল্ট ফর মানে এই ধরনের এই যে করাপ্ট সিন্ডিকেটেড পার্টি ছাড়া আপনি একজন মানুষের রাজনীতি করা যে কতটুকু মানে কঠিন, সেটা কিন্তু আমি গত 2 বছর ফেস করতেছি। আপনাকে জেলা অফিসে গেলে বসতেই দিবে না, আপনাকে এই কেন্দ্রের অফিসে আসলে আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন, হ্যাভিং এ রেকর্ড। মানে আপনি যদি ত্যাগের কথা বলেন, অন্য কথা বলেন, আমি তো 2012 সালে মানে অভ্যুত্থানে আসামি, আমার ত্যাগ কি কম নাকি? তো আমি আমার র্যাঙ্ক ছেড়ে এসেছি, আমার সম্ভাবনা ছেড়ে এসেছি পতিত মানে ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে। আপনি যদি রাজনীতির কথা বলেন, শিক্ষার কথা বলেন, যে কথাগুলো বলা হয়েছিল, নির্বাচন কেন্দ্রিক একটু নিরাপত্তার বিষয়টা জানতে চাই ছোট করে। সেটাই বললাম যে টোটাল কালচারটা চেঞ্জ হতে হবে।
এবং না হলে কিন্তু এই ধরনের জনমনে এটা নিয়ে একটা ধরনের অসন্তোষ থেকেই যাবে যে আবার সেই একই জিনিস হচ্ছে, সেখানে জনগণ দাঁড়াবে। আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। অবশ্যই এবারে নির্বাচন যেটা, সেটা কিন্তু এরকম না যে একটা সরকার আপনার শাসন শেষ করে আরেকটা নির্বাচনের মাধ্যমে, কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে বা ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করে তার হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। এবার কিন্তু অভ্যুত্থান পরবর্তী সিচুয়েশন, এবং অভ্যুত্থানের সময় অনেক কিছু হয়েছে। জেলখানা থেকে অস্ত্র গিয়েছে, আমাদের পুলিশ বাহিনী তাদের উপরে একটা মানে যে ধরনের আক্রমণ হয়েছে, তাদের একটা কনফিডেন্স বিল্ডিংয়ের ব্যাপার আছে, রিফর্মের ব্যাপার আছে। সেনাবাহিনী দেখেন, সেনাবাহিনীর একটা অংশ কিন্তু ক্ষুদ্র হলেও জড়িয়ে গিয়েছে, এবং সেখানেও কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে। তো রাষ্ট্রের যারা এই আপনি ধরেন যে প্রিন্সিপাল অর্গান ল অ্যান্ড অর্ডারের জন্য, তাদের কিন্তু সবাই এফেক্টেড, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটাকে মানে খুব সিরিয়াসলি নেওয়ার একটা বিষয় রয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি এগুলো বেশি হানাহানি করে, অস্থিরতা করে, তাহলে কিন্তু এই মানে রাষ্ট্র অর্গানগুলো কিন্তু ঠিকভাবে ফাংশন করতে পারবে না। তখন এন্টি স্টেট এলিমেন্ট বা ওই ফ্যাসিস্টের এলিমেন্টরা আবার সেই চান্স নেওয়ার সুযোগ। শাহীন চৌধুরী, একটু আপনি যদি নির্বাচন কমিশনের এই যে বিষয়টা নিয়ে এনসিপি সহ অন্য দলগুলো বলছে যে ঋণ খেলাপি দ্বৈত নাগরিকদের যদি সুযোগ দেওয়া হয় তাহলে সেগুলো নিয়ে তারা আন্দোলনে নামবেন, বা তারা এটা একটু রেড অ্যালার্টের কথা বলছেন, একটু ছোট করে শুনুন। আসলে এটা বলতেই পারে খুবই ছোট করে। কিন্তু আমি এখানে একটু বলি যে খালি কমিশনের উপর দায়িত্ব দিলে হবে? এই যে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপির যে হলফনামা, আপনারা খেয়াল করেছেন যে হলফনামাটা কার হলফনামা সঠিক আছে বলেন আপনি? আমরা তো জানি 1000 কোটি টাকার মালিকও দেখাইছে তার 7 লাখ টাকা ইনকাম, বা তার আছে ব্যাংকে 1 কোটি টাকা, এরকম কাহিনী তো আমরা জানি। আবার এই যে দ্বৈত নাগরিকের কথা বলেন, দ্বৈত নাগরিক বিগত সময় দেখেন সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সেক্রেটারি, সে তো ব্রিটিশ সিটিজেন, সেখানে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। ভিভিআইপি প্রার্থীদের ক্ষেত্রে কি এটা ওভারলোক করা হয় কিনা? ব্রিটিশ সিটিজেন, এরকম অসংখ্য উদাহরণ আছে। শাহীন ভাই, আরেকটা প্রশ্ন একটু ছোট করে জানতে চাই আপনার কাছে। আজকে নোয়াবের একটি প্রোগ্রাম হয়েছে সাংবাদিকদের সংগঠনের, যারা মালিক পক্ষের আছেন সবাইকে নিয়ে। এই যে সাংবাদিকরা বলছেন যে আগামীতে নির্বাচিত সরকার আসলেও যে মিডিয়া নিয়ে যে সমস্যা, এটা আসলে স্বয়ংক্রিয়ভাবে সমাধান হওয়া সম্ভব নয়। আপনি যেহেতু মিডিয়ার মানুষ, না সম্ভব নয় না, শুধু তারা এই কথা বলেছে যে সাংবাদিকদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এই উদ্যোগটা আমি ভালো, আমি মিডিয়ার মানুষ হিসেবে এটাকে প্রশংসা করি। কিন্তু আমার কাছে কিন্তু প্রশ্ন যে গত 15 বছরে আপনি নবাব কোথায় ছিলেন? গত 15 বছর কোনো সাংবাদিকতা ছিল? সাংবাদিকতার নামে শেখ হাসিনা যে প্রেস কনফারেন্স করতেন, সেখানে সিনিয়র সাংবাদিক সম্পাদকরা যেভাবে তেল দিতেন, সেটা তো গোটা জাতিকে, সাংবাদিকদেরকে আপনি কি উপদেশ দিতে চান? হ্যাঁ, গোটা জাতিকে হেয় করা হয়েছে। ওই সব জাতি, আপনার কোনো সাজেশন আছে কিনা? অবশ্যই আমার সাজেশন আছে। আমার আসলে ওকে, আজকে আপনারা যে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন, ইয়ের কথা বলছেন, সেটা খুবই ভালো উদ্যোগ। কিন্তু এটা বেদনার সঙ্গে স্মরণ করতে হয় যে এই উদ্যোগটা 15 বছর ছিল না। জি, ধন্যবাদ আপনাকে। জগলুল হাসান, আপনার কাছ থেকে একটি একই বিষয়ে জানতে চাই, সাংবাদিকদেরকে এই নির্বাচনে এবং সব সময় তাদের কি ধরনের ভূমিকা আপনি দেখতে চান, এবং তারা সেটা পালন করতে অতীতে পেরেছে কিনা, সামনে পারবে কিনা? আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি বলবো যে গত 17 বছরে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রাখার পেছনে সাংবাদিকদের অবদানটা কিন্তু অনেক বেশি। এটা কিন্তু ওভাবে আসে না। হ্যাঁ, যে ধরেন যে সেনাবাহিনীর করাপ্টেড অফিসাররা আসতেছে, প্রশাসনের আসতেছে, কারণ তাদের কাজগুলো ভিজিবল অনেক। কিন্তু সাংবাদিকরা তাদের যে স্ট্যান্ডটা, তারা সমাজের দর্পণ, তারা যেটা হচ্ছে যে সমাজের যে অন্যায় অবিচার এবং রাষ্ট্রে এবং রাষ্ট্রযন্ত্রে যে ধরনের মেকানিজম করা হচ্ছে, যে ধরনের অন্যায় করা হচ্ছে, ফ্যাসিজম প্রতিষ্ঠা করা হচ্ছে, এগুলো যদি তারা সোচ্চার থাকতো, তাহলে কিন্তু ফ্যাসিজম একটু হলেও কাউন্ট করতো না। এটা একটা হচ্ছে, তারা ইন্টারন্যাশনালাইজ করতে পারে, তারা একটা ওপিনিয়ন ক্রিয়েট করতে পারে। এগুলো কি তারা করেছে? করে নাই। ইভেন সাগররুনি হত্যা হওয়ার পরে তাদের যে স্ট্যান্ড নেওয়া দরকার ছিল, তারা কি নিয়েছে? বরং ওই যে ভাই যেটা বললেন, আমরা তারা এই যে দেশ নেত্রী, দেশ মাতা, গণতন্ত্রের মানুষ কন্যা, এইগুলো সব সাংবাদিকরা উপহার দিয়েছে। আমি বলবো যে তাদের নিশ্চয়ই সাংবাদিকরা পজিটিভ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। সাংবাদিকদের কাছ থেকে তো সে প্রথম রেজিস্ট্যান্সটা ফেস করবে, তাই না? যে তারা দেখছে, খবর নিচ্ছে, আসল খবর বের করছে, জনগণকে শাহীন চৌধুরী এবং কনসার্ন অর্গানাইজেশনে জানাচ্ছে, কিন্তু তারা তো সেটা করেনি। তো না করাতে তারা অবাধে করে গেছে। জি, ধন্যবাদ জনাব শাহীন চৌধুরী, কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। সেখানে যেমন
নির্বাচন কমিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যারা রাজনীতি করছেন, যারা জনগণের জন্য কাজ করবেন, রাজনৈতিক দলগুলো, তাদেরও ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সাথে অবশ্যই গণমাধ্যম কর্মীরা যারা আছেন তারা নিরপেক্ষ থেকে দেশের স্বার্থে দেশের জন্য কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি এবং আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ হতেই হবে। আজকে এই ছিল আমাদের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের অংশ। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।